মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কথার লড়াই ধীরে ধীরে যুদ্ধের হুমকিতে রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব দুই পক্ষের ভাষা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সবচেয়ে আগে আসে ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, যদি আমার বা কোনো মার্কিন প্রেসিডেন্টের কিছু হয় তাহলে পুরো ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এই কথাটা কোনো কূটনৈতিক সতর্কবার্তা নয়, এটা সরাসরি যুদ্ধের হুমকি। ট্রাম্প বলছেন তিনি আগেই ইরানকে জানিয়ে রেখেছেন যদি তার উপর হামলা হয় তাহলে ইরান থাকবে না, এমন ভাষাতেই তিনি কথা বলেছেন। তিনি আরও বলেন, একজন প্রেসিডেন্টের দায়িত্ব আরেকজন প্রেসিডেন্টকে রক্ষা করা। তার দাবি, আগে যখন তার বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছিল তখন জো বাইডেন চুপ ছিলেন। ট্রাম্প বলেন তিনি হলে এমন হুমকির জবাব ভয়াবহভাবে দিতেন। অন্যদিকে ইরানও এক চুল পিছু হচ্ছে না। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফাজল শেখার্জি সরাসরি ট্রাম্পের বক্তব্য উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, আমরা ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দিই না, কিন্তু এর পরপরই তিনি এমন কথা বলেন যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। তিনি বলেন, যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দিকে কেউ হাত তোলে তাহলে সেই হাত শুধু কাটা হবে না, বরং তাদের পুরো দুনিয়া আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, এটা শুধু কথার কথা নয়, ইরান তাদের শত্রুদের নিরাপত্তা কেড়ে নেবে, তাদের জন্য পৃথিবীতে কোনো নিরাপদ জায়গা থাকবে না। এখন আসি ইরানের ভেতরের পরিস্থিতিতে। ইরানে বড় বিক্ষোভ হয়েছে। ইরান দাবি করছে এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত ছিল না, এর পেছনে ছিল বিদেশি ষড়যন্ত্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির দাবি, বিক্ষোভের সময় নিহত কিছু শিশুর শরীর থেকে ইসরায়েলের সামরিক মানের বুলেট পাওয়া গেছে। এক নিরাপত্তা সূত্র বলছে, 2 কিশোরীর শরীরে যে গুলি পাওয়া গেছে তা ইসরায়েলি অস্ত্রের সঙ্গে মিলে যায়। এই তথ্যগুলো সামনে এনে ইরান বলছে এই হত্যাকাণ্ড কোনো হঠাৎ সহিংসতা নয়, এগুলো পরিকল্পিত হামলা। এর পেছনে ছিল বিদেশি ভাড়াটে যোদ্ধা। ইরানের অভিযোগ এখানেই থামেনি। তারা বলছে এই ভাড়াটে যোদ্ধাদের কেউ কেউ ইসরায়েলি যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণপ্রাপ্ত। এদিকে ট্রাম্প আর খামেনির মধ্যে কথার লড়াই আরও তীব্র হচ্ছে। 20 জানুয়ারির এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তার কিছু হয় তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কর্মকর্তা বলেন, খামেনির ওপর হামলা মানে সরাসরি যুদ্ধ, এমন হামলার জবাব হবে ভয়াবহ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা করবেন? আনুষ্ঠানিকভাবে তিনি কিছু বলেননি, কিন্তু রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র এখনও ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা তৈরি করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, নৌবহর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্কার বিমান সবই ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। একদিকে কথা লড়াই, অন্যদিকে নীরব প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছে এমন কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বাইরে থেকে যতই বলা হোক, পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভেতরে ভেতরে চলছে বড় ধরনের সামরিক প্রস্তুতি। সাম্প্রতিক ঘটনাগুলো দেখলে বোঝা যায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত বলেছেন তিনি ইরানে সরাসরি হামলা চালাতে চান না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামরিক তৎপরতা একটুও কমেনি, বরং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। মার্কিন বিমান বাহিনী নিশ্চিত করেছে তাদের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে পৌঁছেছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 494তম এক্সপেডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি যুদ্ধবিমান রানওয়েতে অবতরণ করছে। যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম জানায়নি, তবে সামরিক বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছেন। সামরিক পরিবহন বিমান C-17 গ্লোবমাস্টার 3 এর উড়াল পথ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই যুদ্ধ বিমানগুলো সম্ভবত জর্ডনের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই ঘাঁটি ইরানের খুব কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে মালাক্কা প্রণালী অতিক্রম করেছে এবং মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের নিমিটাস শ্রেণীর একটি বিশাল বিমানবাহী রণতরী, যেখানে একসঙ্গে ডজনের বেশি যুদ্ধবিমান পরিচালনা করা যায়। বিশ্লেষকদের মতে এই রণতরী পাঠানোর উদ্দেশ্য শুধু সামরিক নয়, বরং এটি ইরানের জন্য একটি স্পষ্ট রাজনৈতিক ও কৌশলগত বার্তা, আমরা প্রস্তুত আছি। শুধু একটি রণতরী নয়, মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী USS রুজভেল্ট, USS মিচার এবং USS ম্যাকফল এই 3টি ডেস্ট্রয়ার ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে।
এই যুদ্ধ জাহাজগুলো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে। এছাড়াও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থা মূলত ইরানের মতো দেশের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এত সামরিক প্রস্তুতির কারণ কি? এর পেছনে বড় একটি কারণ হচ্ছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে চলমান বিক্ষোভ দমনে ইরানি সরকারের কঠোর অভিযানে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের 25তম দিনে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা প্রায় 4,900 জন ছাড়িয়ে গেছে। আরও হাজার হাজার মৃত্যুর তথ্য যাচাই বাছাই চলছে। এই পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান সরকার নাকি শত শত মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছিল। যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সেটা হতো তাহলে সেটা তাদের জন্য খুবই খারাপ দিন হতো। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ভবিষ্যতে কি হবে তা এখনই বলা সম্ভব নয়। আপাতত যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি যত বাড়ছে, ইরানকে ঘিরে উত্তেজনাও তত গভীর হচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি, ইরান কি বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলছে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে তার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই সতর্কবার্তা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং আশেপাশের দেশগুলোকেও জানিয়ে দিয়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে সম্ভাব্য হামলার হুমকি দেওয়ার পরে এই প্রতিক্রিয়া এসেছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ এই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে। ওই কর্মকর্তার ভাষায়, ইরান এসব দেশকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে, কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চলতে পারে। কারণ যুক্তরাষ্ট্র যদি ইরানে আঘাত হানে তাহলে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালানো হবে। এর মানে খুব পরিষ্কার, ইরান শুধু নিজের ভেতরের যুদ্ধের কথা ভাবছে না, পুরো মধ্যপ্রাচ্যকে এই সংঘাতের সম্ভাব্য ময়দান হিসেবে দেখছে। সরাসরি যোগাযোগ বন্ধ, সংকট আরও গভীর। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে আর কোনো সরাসরি কথা হচ্ছে না। কূটনৈতিক ভাষায় এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত এমন যোগাযোগ চালু থাকলে ভুল বোঝাবুঝি কমে, কিন্তু যোগাযোগ বন্ধ মানে সংকট এখন আরও অনিশ্চিত। একই সময় ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, তেল আবিবের ধারণা ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও সে হস্তক্ষেপ কবে, কিভাবে, কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতির মাঝে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ শুধু একটি ঘাঁটি নয়, এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদর দপ্তর। এখান থেকেই মধ্যপ্রাচ্যের বড় অংশে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। আইআরজিসির ঘোষণা, আমরা পুরোপুরি প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্স বড় একটি ঘোষণা দিয়েছে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাফি বলেছেন, যে কোনো বিদেশি আগ্রাসন মোকাবিলায় তারা এখন সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। তার দাবি, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। যুদ্ধের সময় যে দুর্বলতাগুলো ধরা পড়েছিল সেগুলো নাকি এখন আর নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালানো হবে। এই সব কিছুর পেছনে বড় ভূমিকা রেখেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানে হামলার আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। ইরানের দৃষ্টিতে এটি সরাসরি অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা। তাই তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, পুনরায় কোনো আগ্রাসন হলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট সব স্থাপনায় কঠোর আঘাত হানা হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, অন্যদিকে ইরানের পাল্টা সতর্কবার্তা, যোগাযোগ বন্ধ, সেনা অবস্থান পরিবর্তন আর প্রকাশ্য হুঁশিয়ারি। সব মিলিয়ে বোঝা যায় মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে।
ইরানের ভেতরের চলমান অস্থিরতার কারণে ইসরায়েল তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুততর করছে। হিব্রু গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই বিক্ষোভকে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয় থেকে তেহরান হঠাৎ করে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কেন্দ্র করে বহু ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। এই সম্ভাব্য যুদ্ধে ইরান ছাড়াও লেবানন এবং অধিকৃত পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব প্রস্তুতি ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ, যা 2030 সাল পর্যন্ত বিস্তৃত। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন, ইসরায়েল ইরানের বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, তবে রাজনৈতিক নেতৃত্ব বিষয়টিকে নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভ নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করেছেন। আইডিএফ যে যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে তাতে একটি আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা রক্ষা করতে ইসরায়েলের উপর হঠাৎ হামলার সিদ্ধান্ত নিতে পারে, যাতে দেশের ভেতরের আন্দোলন দমন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও তাদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি বড় ধরনের সারপ্রাইজ যুদ্ধ হলে সেখানে প্রথমবারের মতো মহাকাশ থেকে এবং মহাকাশে ইসরায়েলি হামলার সম্ভাবনাও থাকতে পারে। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা নিজেদের জনগণের ভবিষ্যৎ নষ্ট করাচ্ছে। তাদের মতে পরিবর্তন আসবে ইরানের ভেতর থেকে। তিনি বলেন, এটা ইরানি জনগণের বিষয়। আমরা বুঝি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানি এই সপ্তাহে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর একটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় লেখেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে কিছু প্রতিক্রিয়া হুমকি বাস্তবায়নের আগেই নির্ধারিত থাকে। তিনি আরও লেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলা হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তবে তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাকে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার পথ বেছে নিতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনাও কমে যেতে পারে, আর ইয়েমেনের ভেতরের পরিস্থিতি নতুনভাবে আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্যের জবাব দিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেন, তারপরই ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি স্পষ্ট করে দেন, ইরানের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। রিয়ার অ্যাডমিরাল আলী সামখানি সতর্ক করে বলেন, মিথ্যা অজুহাতে যদি কোনো বিদেশি শক্তি ইরানের দিকে হাত বাড়ায় তবে সেই হাত দেশটিতে পৌঁছানোর আগেই কেটে ফেলা হবে। তিনি বলেন, এমন জবাব দেওয়া হবে যার জন্য দীর্ঘদিন অনুশোচনা করতে হবে। এক্সে দিয়া এক তীব্র বার্তায় সামখানি বলেন, আমেরিকার তথাকথিত উদ্ধার কাকে বলে তা ইরানি জনগণ খুব ভালো করেই জানে। ইরাক ধ্বংস, আফগানিস্তানে বিশৃঙ্খলা আর এখন গাজায় রক্তপাত, তার ভাষায় এটিই আমেরিকার হস্তক্ষেপের প্রকৃত ইতিহাস। এদিকে ট্রাম্পের মন্তব্যের সরাসরি জবাব দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো বিদেশি হস্তক্ষেপ হলে ইরান এক মুহূর্ত দেরি না করে পূর্ণ শক্তিতে জবাব দেবে। বার্তাটি পরিষ্কার, হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না। সীমা লঙ্ঘন করলে তার ফল ভোগ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ভেতরে এবং বাইরে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড অবস্থায় আছে এবং বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপ করবে। ট্রাম্প লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করতে এগিয়ে আসবে। বিক্ষোভের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তার পোস্টে লেখেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরানো অভ্যাস। যদি তারা আরও এমনটি করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছি। ইরান থেকে আসা নতুন ভিডিওগুলো দেখাচ্ছে দেশটি ভয়ঙ্কর উত্তেজনার মধ্যে রয়েছে এবং আন্দোলন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকছে। রাতের অন্ধকারে রাস্তায় জ্বলছে আগুন। 5 দশকের মধ্যে প্রথমবার রাজতন্ত্রপন্থী স্লোগান খোলাখুলিভাবে রাস্তায় শোনা যাচ্ছে, যা সরাসরি ধর্মীয় শাসন ও সর্বোচ্চ নেতার চ্যালেঞ্জ। এক ইসরায়েলি মন্ত্রী লেখেন, আমি ইরানের জনগণের পাশে আছি। এক মার্কিন সিনেটর বলেন, শাসক গোষ্ঠীর দুর্বলতা প্রকাশ হয়ে গেছে এবং আয়াতুল্লাহদের দিন ফুরিয়ে আসছে।
তবে ইরান সরকার দাবি করছে তাদের দেশকে দুর্বল করার জন্য বিদেশি শক্তি চক্রান্ত করছে, আর তাই ইরানের নেতৃত্ব দাঁড়িয়েছে লোহার মতো শক্ত হয়ে। যেখানে অনেক দেশ চাপে মাথা নত করে, সেখানে ইরান দাঁড়িয়ে বলছে আমরা ভয় পাই না, আমাদের জনগণ জানে এই প্রতিবাদের পেছনে বিদেশি ষড়যন্ত্র আছে। আমেরিকা ইসরায়েল চায় ইরানকে অস্থির করতে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। পুতিন তৎপর হয়ে উঠেছেন যখন ট্রাম্প খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। সম্ভাব্য ইরান ইসরায়েল যুদ্ধের আগে চীন ও রাশিয়া বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। বেলারুশের যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে। রাশিয়ার সাহায্য এসেছে যখন ইরান সরকার বিরোধী বিক্ষোভ এবং সাইবার আক্রমণের মোকাবিলা করছে। 2 দিনে অন্তত 4টি আলিয়াসিন 76 মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। বিমানগুলো বেলারুশের দিকে যাচ্ছিল। ডিফেন্স আউটলেট মিলিটানি এটা দাবি করেছে। তারা উন্মুক্ত সূত্রের তথ্য এবং পাবলিক এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডেটা ব্যবহার করেছে। মিলিটানি উল্লেখ করেছে বিমানগুলো বেলারুশ এবং ইরানের মধ্যে রুট ভ্রমণ করছিল, সরাসরি ফ্লাইট নয়, মধ্যবর্তী বা প্রযুক্তিগত স্টপ ব্যবহার করছিল। মিলিটানি আরও বলেছে এটি এলিয়াসিন বিমান রাশিয়ান ও চীনা উৎসের মিলিটারি কার্গো বহন করছিল। এটি ইরান ও বেলারুশকে সরবরাহ দেওয়ার জটিল চেইন নির্দেশ করে। এলিয়াসিন পরিবহন বিমান ভারী মিলিটারি যন্ত্রপাতি, বড় পরিমাণ গোলা বারুদ এবং বড় উপাদান দীর্ঘ দূরত্বে বহনের জন্য ডিজাইন করা হয়েছে। এই ফ্লাইটের খবর এসেছে ঠিক একই দিনে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানি কর্তৃপক্ষ যদি শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র লকড এবং লোডেড এবং প্রস্তুত আছে। যদি ইরান বিক্ষোভ দমন করতে কঠোর ব্যবস্থা নেয়, যুক্তরাষ্ট্র তখন ব্যবস্থা নেবে। ইরান বড় ধরনের বিক্ষোভের মুখোমুখি। এই বিক্ষোভ একাধিক শহর এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরানি মিডিয়া এবং মানবাধিকার সংস্থাগুলো নতুন মৃত্যুর খবর জানিয়েছে। অস্থিরতা মূলত সরকারের তীব্র মুদ্রা পতন এবং মৌলিক পণ্যের দাম বৃদ্ধির কারণে শুরু হয়েছে। ব্যবসায়ী, দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দিয়েছে। সাইবার হামলা ইরানকে দোলাচলে ফেলাচ্ছে। 1 জানুয়ারি ইরানের সরকার ঘোষণা করেছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সাইবার হামলা প্রতিহত করেছে। টেলিকমিউনিকেশন মন্ত্রী বলেছেন হামলা ইরানের যোগাযোগ পরিকাঠামোকে লক্ষ্য করেছিল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এটি সম্প্রচার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে আক্রমণ বিশ্বব্যাপী 1,20,000-এর বেশি উৎস থেকে চালানো হয়েছিল। তারা বলেছে এটি বিশ্বের 12টি বড় সাইবার আক্রমণের মধ্যে স্থান পেয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 28 ডিসেম্বরের হামলা দেশীয় সাইবার প্রতিরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় প্রতিহত করা হয়েছে। এই সাইবার আক্রমণ ঘটে এমন সময় যখন ইসরায়েলের সাথে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সম্ভাব্য ইরানি লক্ষ্যবস্তুতে হামলার পুরনো পরিকল্পনা উপস্থাপন করেছেন। ওই ব্রিফিং এর পর ট্রাম্প বললেন ইরান যদি পুনর্নির্মাণ বা ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়ায়, যুক্তরাষ্ট্র পুনরায় আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান ট্রাম্প ও নেতানিয়াহুকে সতর্ক করেছে নতুন কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এটি দ্রুত উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নির্দেশ করে। ইরান প্রকাশ্যে বলে দিচ্ছে আমাদের দিকে তাকানোর চোখটাই উপড়ে ফেলব। কোনো সিনেমার সংলাপ না, এটা এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ কমান্ডারের মুখ থেকে। ইরানের IRGC স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইরানের সেনাবাহিনী এখন ফুল রেডি। কেউ যদি ভুল করে ইরানের ওপর হামলার চিন্তা করে তাহলে তার জবাব হবে দ্রুত, কঠোর এবং চূড়ান্ত। কারামি বলেন ইরানের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এখন সর্বোচ্চ পর্যায়ে। স্থল, আকাশ, সাইবার সব দিকেই প্রস্তুতি চলছে। প্রতিদিন নতুন সক্ষমতা তৈরি করা হচ্ছে যেন নতুন ধরনের হুমকি এলেই সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, হাইব্রিড ওয়ার। কারামির দাবি অনুযায়ী ইরান এখন শুধু সামরিক যুদ্ধের মুখে নয়, তারা লড়ছে একসাথে অনেকগুলো ফ্রন্টে। অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা, সাংস্কৃতিক আক্রমণ, রাজনৈতিক ষড়যন্ত্র, সাইবার হামলা, নিরাপত্তা হুমকি। অর্থাৎ এটা বন্দুক বনাম বন্দুকের লড়াই না, এটা পুরো সিস্টেম ভেঙে দেওয়ার যুদ্ধ। তবুও কারামি বলছেন ইরানের নিরাপত্তা সীমান্ত থেকে শুরু করে দেশের গভীর পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তার সেই বিখ্যাত হুঁশিয়ারি যে চোখ আমাদের ভূমির দিকে লোভ করে তাকাবে, সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে শুধু স্থলবাহিনী নয়, আকাশ থেকে হুঁশিয়ারি এসেছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তিনি বলেন যদি কেউ ইরানের জনগণের উপর হামলা চালায় তাহলে জবাব হবে নির্ণায়ক ও বিধ্বংসী।
আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা আসে। মুসাভির দাবি অনুযায়ী সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে আরও বেড়েছে। মানে যুদ্ধ ইরানকে দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। এর আগেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছিলেন, ইরানের হাতে এমন কিছু চমক আছে যেগুলো হামলাকারীরা কল্পনাও করতে পারবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানে হামলা হলে শুধু হামলাকারী দেশই নয়, যারা সেই হামলায় সহযোগিতা করবে তাদের ঘাঁটি, স্বার্থ সবই বৈধ লক্ষ্যবস্তু হবে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করছে? এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্ররা কাতারের আল উদেইদ ঘাঁটিতে নতুন এয়ার ও মিসাইল ডিফেন্স সমন্বয় সেল চালু করেছে। উদ্দেশ্য মধ্যপ্রাচ্য জুড়ে একসাথে প্রতিরক্ষা জোরদার করা। রয়টার্সের তথ্য অনুযায়ী ইরান আগেই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি হামলা করে তাহলে ওই দেশগুলোর ভেতরে থাকা মার্কিন ঘাঁটিও নিরাপদ থাকবে না। এমনকি আল উদেইদ ঘাঁটি থেকে মার্কিন সেনাদের 14 জানুয়ারির মধ্যে সরে যেতে বলা হয়। প্রতিরক্ষা জোরদার করা হয়েছে, হামলার অপশন টেবিলেই আছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে আগুন। একদিকে ইরান বলছে আমরা প্রস্তুত, ভয় পাই না, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে দেখি কি হয়। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে কথার যুদ্ধ যা ক্রমশ তীব্র হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফ্লোরিডায় মিটিংয়ের পর এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, আর ইরান থেকে এসেছে কঠিন জবাব। একটি বাক্যযুদ্ধে পরিস্থিতি ক্রমশ তীব্র এবং জোরালো হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি আর ইরানের দৃঢ় প্রতিক্রিয়া। মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং লাল রেখা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যখন ওয়াশিংটন শক্তি প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। আর ইরান সতর্ক করেছে যে এর ফলাফলের প্রভাব ভুলে যাওয়া যাবে না। প্রথমে ট্রাম্পের কথা। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি আশা করি ইরান আবার নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম বাড়ানোর চেষ্টা করছে না। যদি করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই বিল্ড আপ ধ্বংস করে দেব। তিনি আরও বলেছেন যে আগের স্ট্রাইকের চেয়ে পরেরটা আরও শক্তিশালী হতে পারে। এমনকি B-2 বিমানের 37 ঘন্টার ফ্লাইটের ফুয়েল নষ্ট করতে চান না। এটা প্রথমবার যে ট্রাম্প সরাসরি ইরানের কনভেনশনাল মিসাইল প্রোগ্রামকেও টার্গেট করেছেন, যা ইরান তাদের প্রতিরক্ষার মূল অস্ত্র বলে মনে করে। ইরানের জবাব এসেছে তাৎক্ষণিক এবং কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি নতুন কোনো আগ্রাসন হয় তাহলে জবাব হবে এতটাই কঠিন যে আগ্রাসীদের পস্তাতে হবে, আর সেই পস্তানো ভুলতে পারবে না। সুপ্রিম লিডার খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের মিসাইল ক্ষমতা কারো অনুমতির অপেক্ষায় নেই। কোনো ভুল হিসাব করলে জবাব হবে কল্পনার বাইরে। ইরান বারবার বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ। IAEA এর ইন্সপেকশন হয়েছে, অস্ত্র বানানোর কোনো প্রমাণ নেই। মিসাইলেও শুধু প্রতিরক্ষার জন্য চারপাশে আমেরিকান বেজ আর শত্রু দেশ থাকলে এটা তাদের ঢাল। এখানে ইরানের শক্তির কথা বলতেই হবে। জুন 2025-এ ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের নিউক্লিয়ার সাইটে বড় হামলা করেছে। অনেকে ভেবেছিল ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে ইরান ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। তারা নতুন নিউক্লিয়ার অগ্রগতি ঘোষণা করেছে, রাশিয়ার সাহায্যে 3টে স্যাটেলাইট লঞ্চ করেছে, মিসাইল ড্রিল চালিয়েছে। এটা দেখাচ্ছে ইরানের রেজিলিয়েন্স বা সহনশীলতা কতটা। স্যাংশন, যুদ্ধ, চাপের মধ্যেও তারা পিছু হচ্ছে না। এই আত্মবিশ্বাসই তাদের শক্তি। রাশিয়া এর মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে। ক্রেমলিন বলছে সংযম রাখতে হবে, ডায়ালগ দরকার, এসকেলেশন কারো জন্য ভালো না। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহু যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা ফোর্স দেখাতে প্রস্তুত। ইরানও বলছে তারা চুপ করে থাকবে না। এটা ডিপ্লোম্যাসি নয়, এটা ডিটারেন্সের খেলা, কে কতটা শক্তিশালী তা দেখানো। এই উত্তেজনা খুবই বিপজ্জনক। একটা ভুল হিসাব হলেই কথার যুদ্ধ সত্যিকারের যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বললে তার প্রভাব পুরো বিশ্বে পড়বে। ইরানের এই দৃঢ়তা দেখাচ্ছে তারা প্রস্তুত। মস্কো সংযমের আহ্বান জানিয়েছে। ক্রেমলিন সংলাপের জন্য আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে কোনো পদক্ষেপ যা অঞ্চলকে বিস্তৃত সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে তা গ্রহণযোগ্য নয়। রাশিয়া জোর দিয়েছে যে উত্তেজনা কারোর উপকারে আসবে না। ইরানে চলমান অস্থিরতা এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস একটি নতুন নিরাপত্তা সতর্কবার্তা প্রকাশ করেছে, যা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে। মার্কিন নাগরিকদের বলা হয়েছে তারা যেন তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করেন এবং হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। দূতাবাস বলছে এই সতর্কতার পেছনে রয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনা, যার সঙ্গে এখন সরাসরি যুক্ত হয়ে গেছে ইরানের দেশ জুড়ে চলা বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্রমবর্ধমান হুমকি। ইরান এই মুহূর্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে অস্থির সময় পার করছে। দেশ জুড়ে বিক্ষোভ, দ্রুত বিচার, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিশোধের হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের নেতারা স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হস্তক্ষেপ করে তাহলে তার ফল ভোগ করতে হবে।
এই বক্তব্যই পুরো অঞ্চল জুড়ে বড় সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। সবাইকে বলা হয়েছে সতর্ক থাকতে হবে, সরকারি নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে হবে এবং পরিস্থিতি দ্রুত খারাপ হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মার্কিন নাগরিকদের স্টেপ বা স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগ করা যায়। পাশাপাশি পাসপোর্ট যেন হালনাগাদ থাকে সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করেই দেশ ছাড়ার প্রয়োজন হতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও কঠোর একটি সতর্কতা জারি করেছে। ইরানে থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। ভাষাটি ছিল খুবই কঠিন এবং সরাসরি। বলা হয়েছে কোনো ধরনের সাহায্য, সুরক্ষা বা উদ্ধার অভিযান আশা করা যাবে না, অর্থাৎ যদি কেউ সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এখনই ইরান ছাড়েও এই বার্তায় কার্যত পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের কাছে। ইরানে চলমান বিক্ষোভ ইতিমধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। সরকার ব্যাপক ধরপাকড় শুরু করেছে। দেশের বড় অংশে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের দাবি, এসব বিক্ষোভ বিদেশি শক্তির উস্কানিতে হচ্ছে। মার্কিন ভার্চুয়াল দূতাবাস জানিয়েছে, এমনকি শুধু আমেরিকান পাসপোর্ট বহন করাও গ্রেপ্তারের কারণ হতে পারে। দ্বৈত নাগরিকদের বলা হয়েছে তারা যেন শুধু ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। যারা দেশ ছাড়তে পারছেন না তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া এবং খাবার, পানি, ঔষধ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংকটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা। গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতেই এই হামলা করা হয়েছে, যা ইরান অস্বীকার করছে। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প সব বিকল্প খোলা রেখেছেন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতেও তিনি পিছপা হবেন না। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে তাদের ঘাঁটি ও সেনারা লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে ইরান দাবি করেছে তারা বিদেশি গুপ্তচর ও নাশকতার প্রমাণ পেয়েছে। ইরান উত্তাল। আর হঠাৎ করে কেন দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বলছে নিরাপত্তা আমাদের রেড লাইন? ইরানের ক্ষমতা কাঠামো বোঝা খুব গুরুত্বপূর্ণ। দেশটির সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। এরা শুধু সেনাবাহিনী নয়, এরা রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সবখানেই প্রভাব রাখে। আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের অধীনে কাজ করে। এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের কয়েক ধাপ পেছনে যেতে হবে। প্রথমে আসি বিক্ষোভের কারণের দিকে। ইরানে গত কয়েক বছর ধরে অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে আছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু চাল, তেল, গ্যাস সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এর ফলে ডিসেম্বরের শেষ দিকে মানুষ রাস্তায় নামে। শুরুটা ছিল অর্থনৈতিক প্রতিবাদ দিয়ে, কিন্তু খুব দ্রুত এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। এখন অনেক বিক্ষোভকারী সরাসরি বলছে তারা বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা আর চায় না। লাগাম টানতে শুরু করেছেন ইরানের শীর্ষ নেতা। IRGC এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা একটি রেড লাইন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জন রক্ষা করা আমাদের দায়িত্ব। এর মানে হলো ইরান সরকার মনে করছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, এখন আর নরম পথে হাঁটার সুযোগ নেই। এদিকে মাঠের পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে তেহরানের কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষ এখন দুই পক্ষেই প্রাণ নিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে বহু সাধারণ মানুষও মারা গেছেন, কিন্তু সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানিয়েছেন সেখানে রিভলিউশনারি গার্ড মোতায়েন করা হয়েছে এবং গুলি চালানো হচ্ছে। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু ইরানের ভেতরের সমস্যা? এখানেই আন্তর্জাতিক রাজনীতি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। রুবিও বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে। ইরান সরকারের কাছে এটি সরাসরি বিদেশি হস্তক্ষেপ, তাই তেহরান শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে আঙুল তুলছে। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে হাজির হয়েছেন, ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি। তিনি বিদেশ থেকে বিক্ষোভকারীদের আহ্বান জানাচ্ছেন, শুধু রাস্তায় নামলেই হবে না, শহরের কেন্দ্র দখল করতে হবে। পরিবহন, তেল, গ্যাস খাতে ধর্মঘট ডাকতে হবে। কিন্তু এখানেও যুক্তরাষ্ট্র সাবধানী। ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি এখনই পাহলভির সঙ্গে দেখা করতে চান না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আগে দেখতে চায় সরকার টিকে যায় নাকি আন্দোলন জেতে। সবশেষে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি গুলি চালান আমরাও গুলি চালাতে শুরু করব। এই বক্তব্য পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে। সব মিলিয়ে ইরান এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে রিভলিউশনারি গার্ডের রেড লাইন, অন্যদিকে জনগণের ক্ষোভ, বিদেশি চাপ এবং নেতৃত্বের প্রশ্ন।
মধ্যপ্রাচ্য এখন এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে একটি ছোট আঘাতও ভয়াবহ বিস্ফোরণে রূপ নিতে পারে। পরিস্থিতিটা অনেকটা এমন একটা আগ্নেয়গিরি যেটা ভেতরে ভেতরে ফুটছে, শুধু ফেটে পড়ার অপেক্ষা। এই প্রেক্ষাপটে যদি ইরানে কোনো সামরিক হামলা হয় তাহলে সেটাকে শুধু একটি দেশের উপর আক্রমণ হিসেবে দেখা যাবে না। ইরানে হামলা মানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের অ্যালার্ম বেজে ওঠা। ইরান এই ব্যাপারে একদম পরিষ্কার অবস্থান নিয়েছে। দেশটির শীর্ষ নেতারা বারবার বলেছেন সীমা পেরোলে পাল্টা জবাব আসবে, আর সেটা হবে বহুমুখী ও বিধ্বংসী। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। এমন এক সময় এই বক্তব্য এলো যখন ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং বাইরের চাপও বাড়ছে। কালিবাফ বলেন, আমেরিকা যদি ইরানে নতুন করে সামরিক হামলার পথ বেছে নেয় তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌ পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ এখানে তিনি শুধু ইসরায়েলের কথা বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন কাতার, সৌদি আরব, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। এই দেশগুলো দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এখান থেকেই মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ইরানের বক্তব্য খুব স্পষ্ট, যদি এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা চালানো হয় তাহলে সেগুলোকেও আঘাতের আওতায় আনা হবে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এটা করতে পারবে? বিশেষজ্ঞদের মতে ইরানের সামরিক সক্ষমতা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ইরানের হাতে রয়েছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দীর্ঘপাল্লার ড্রোন প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের আঞ্চলিক মিত্রদের শক্ত নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে সশস্ত্র গোষ্ঠী, সব মিলিয়ে ইরান এমন একটি অবস্থানে আছে যেখানে চাইলে তারা একসাথে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা হলে সেটা কখনোই সীমিত থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। তেলের বাজার অস্থির হবে, নৌপথে ঝুঁকির মুখে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরান যে এত কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে তা যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং যুদ্ধ ঠেকানোর কৌশল হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষক। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহর ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হতে পারে। তাই ইরান আগেই পরিষ্কার করে দিচ্ছে, আমাদের ভূখণ্ডে আঘাত এলে সেই হামলার উৎস ও সহযোগী সবাই বৈধ লক্ষ্য হবে। এর পেছনে আরেকটি রাজনৈতিক হিসাবও আছে। দেশের ভেতরে বিক্ষোভ ও চাপের সময় বাইরের হুমকি সামনে এনে জাতীয় সংহতি জোরদার করা, এটা বহু রাষ্ট্রই করে থাকে। ইরানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত, একটি অপ্রয়োজনীয় আঘাত, আর তাতেই গোটা অঞ্চল ঢুকে যেতে পারে এমন এক সংঘাতে যার আগুন ছড়িয়ে পড়বে অনেক দূর পর্যন্ত। এই আগ্নেয়গিরি কি ফাটবে, নাকি শেষ মুহূর্তে কেউ ব্রেক টানবে? ইরান জুড়ে অশান্তির আগুন এখন ছড়িয়ে পড়েছে। রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর দেশের ধর্মীয় শাসক গোষ্ঠী এমন সময় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারছে না। বিদেশি চাপ ক্রমেই বাড়ছে। ডিসেম্বরে তেহরানে শুরু হওয়া ছোটখাটো ক্ষোভ এখন পুরো দেশের 31 প্রদেশে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছিল রিয়ালের দরপতন নিয়ে ক্ষোভ থেকে। গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা হঠাৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন। ধীরে ধীরে তরুণেরা এই বিক্ষোভে যোগ দিয়েছে। তবে মাসা আমিনের সময়ে যেসব নারী ও কিশোর আন্দোলনের মুখপাত্র ছিলেন, এই বিক্ষোভে তারা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। নতুন অস্থিরতা শুরু হওয়ার পর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানাচ্ছে অন্তত 34 বিক্ষোভকারী ও 4 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। 2200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অর্থনৈতিক ক্ষোভ নয়, এটি বিদ্যমান শাসন ব্যবস্থার প্রতি জনগণের গভীর হতাশার প্রতিফলন। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমন করতে দ্বিমুখী কৌশল অবলম্বন করছে। তারা বলছে অর্থনৈতিক বিক্ষোভ বৈধ এবং সংলাপের মাধ্যমে সমাধান হবে, তবে একই সঙ্গে রাজপথে সহিংস সংঘর্ষে কাঁদানে গ্যাসও ব্যবহার করা হচ্ছে। ধর্মীয় শাসকরা 5 দশক পরও যুব সমাজের প্রত্যাশার সঙ্গে নিজেদের নীতি মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন। রাজপথে তরুণরা শাসক গোষ্ঠীর আদর্শকামী নীতি মেনে চলতে চায় না। পোশাক বিধি থেকে শুরু করে বিদেশ নীতি, যা ইসলামী প্রজাতন্ত্রের মূল স্তম্ভ, তা 30 বছরের কম বয়সীদের কাছে গ্রহণযোগ্য নয়। তরুণরা মুক্তভাবে বাঁচতে চায়। মাসা আমিনি কেন্দ্রিক আন্দোলনের সময় যেসব নারী হিজাব বিধির বিরুদ্ধে সরব হয়েছিল, এবার অনেক নারী জনসম্মুখে হিজাব পরতে অস্বীকৃতি
জানাচ্ছেন। চলমান বিক্ষোভে মানুষ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে নিন্দা করছে। তারা স্লোগান দিচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য। এতে দেখা যাচ্ছে দেশের মানুষের আশা ও শাসক গোষ্ঠীর অগ্রাধিকারের মধ্যে দূরত্ব কতটা। ইরানের আঞ্চলিক প্রভাবও কমে গেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়াদের ওপর আঘাত এবং সিরিয়ার শাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। ইসরায়েলের হামলাও এ অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। সর্বোচ্চ নেতার সামনে সহজ পথ নেই। ভাতাঙ্কা বলেন, পূর্বের মতো দমন-পীড়ন এবং সামান্য ছাড়ের কৌশল এবার কার্যকর হচ্ছে না। পরিবর্তন অনিবার্য মনে হচ্ছে। সরকারের পতন হতে পারে, তবে নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দেখা গেছে দীর্ঘকাল ক্ষমতায় থাকা শাসকরা কেবল তখনই পতিত হয় যখন বিক্ষোভ ও সামরিক হস্তক্ষেপ একত্রে ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তিনি সমর্থন জানাবেন। তবে ইরানের সাধারণ মানুষ চায় না বিদেশি হস্তক্ষেপ। তারা চায় শান্তিপূর্ণ জীবন, বন্ধুত্ব এবং স্বাধীনতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলছেন, দেশ শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। তবে ৮৬ বছর বয়সী এই নেতা এমন একটি সময়ের মুখোমুখি যেখানে তার নীতি, পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং বিদেশি প্রভাব সব চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছে। এটি একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র ২ দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার ৪র্থ বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় ৫,২০,০০,০০০। দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন, ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ। জনসংখ্যা প্রায় ১,১০,০০,০০০। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো, কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন, কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী। জনসংখ্যা প্রায় ১৩ কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কী ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন।
ইরানের রাস্তায় আগুন জ্বলছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, আর এখন দেশটির সর্বোচ্চ নেতা খুব বিরল একটি সরাসরি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের রক্ত লেপ্টে আছে। তিনি তাকে অহংকার, রক্তপাত এবং হস্তক্ষেপের জন্য দোষারোপ করেছেন। এমনকি বলেছেন, ইতিহাসে দেখেছেন শাসকরা কখনোই তাদের শক্তির শিখরে নিরাপদ থাকে না। ইরানের সব শহরের সাধারণ রাস্তাগুলো এখন যুদ্ধক্ষেত্র। মানুষ বের হচ্ছে, সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে, চলমান মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং বাজার ভেঙে যাওয়ার ক্ষোভ প্রকাশ করছে। চিৎকার, বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর সবকিছু মিলে গিয়েছে। এই অবস্থার মাঝে খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বার্তাটি ছিল সরাসরি এবং ব্যক্তিগত। তিনি বলেন, কিছু ভিক্ষুক মার্কিন আগ্রহী রাস্তায় আগুন জ্বালাচ্ছে। তিনি দাবি করেছেন, প্রবাসে থাকা কিছু নেতা এবং বিদেশি প্রভাব এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সতর্ক করেছেন যে দেশের ক্ষতি করার মাধ্যমে কেউ বিদেশি শক্তিকে খুশি করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যভাবে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি নিরস্ত্র নাগরিকদের উপর বল প্রয়োগ করা হয় তবে তেহরান তার মূল্য চুকাতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, খামেনি কোথাও পালানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে খুবই তীব্র। ইরানের সংকটের মূল কারণ হল অর্থনীতি। নিষেধাজ্ঞা, প্রশাসনিক ভুল এবং মুদ্রার মূল্যপতন সাধারণ মানুষকে সীমারেখার ধারে ঠেলে দিয়েছে। রিয়াল তীব্রভাবে দুর্বল হয়েছে, সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে এবং মৌলিক পণ্য ক্রয় করা কঠিন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অসন্তোষ এখন রাজনৈতিক কর্তৃত্বের বিরুদ্ধে রূপ নিয়েছে। সংকট শুধু ইরানেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আশেপাশের অঞ্চলেও পড়ছে। তুরস্কের এয়ারলাইন্স 17টি ফ্লাইট বাতিল করেছে। বিমান চলাচল স্থগিত করা নিরাপত্তা উদ্বেগ এবং অনিশ্চয়তার প্রমাণ দিচ্ছে। ইরানের ভিতরের পরিস্থিতি যখন ক্রমশ গাঢ় হচ্ছে, তখন এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরানের রাস্তায় খোলা চ্যালেঞ্জ, ছাদ, গলিপথ, ঘর এবং সড়ক। হাজার হাজার মানুষ বের হয়ে চিৎকার করছে, ডিক্টেটরের মৃত্যু হোক। কেউ ভয় পাচ্ছে না। এটার স্থানীয় অসন্তোষ নয়, এটা পুরো দেশের বিদ্রোহ। মার্কিন সেনাবাহিনী নজর রাখছে। সেন্টকম তেহরানে বিক্ষোভ ও সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। F-15E যুদ্ধ বিমান রুটিন রোটেশনের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে। বড় কোনো সেনা সমাবেশ নেই, তবে সতর্ক সংকেত স্পষ্ট। ওয়াশিংটন সরাসরি ইরানির জনগণের সঙ্গে কথা বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পারস্য ভাষায় বার্তা দিয়েছে, ইরানিদের তাদের অধিকার রক্ষার জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রবাসী ক্রাউন প্রিন্স রেজা পালভি জাতিকে সমর্থন জানাচ্ছেন। তিনি বলেছেন, আরও মানুষ রাস্তায় আসুক। বিক্ষোভের আগুনে তেহরানের সরকারি ভবনও জ্বলে উঠেছে। রাষ্ট্রীয় টেলিভিশনও এই ছবি সম্প্রচার করেছে। এরপর দেশ জুড়ে ইন্টারনেট এবং ফোন ব্ল্যাকআউট, বাজার বন্ধ, বেজারগুলো। মানবাধিকার গ্রুপ বলছে অন্তত 41 জন নিহত, 2270 জন আটক। তবে বিক্ষোভ থেমে নেই। চিৎকার, আগুন সব মিলিয়ে ইরানের নেতৃত্ব এখন বছরের সবচেয়ে বড় পরীক্ষায়। পরবর্তী পদক্ষেপ ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুরস্ক বনাম ইসরায়েল, আফ্রিকার নতুন খেলা। যখন সারা দুনিয়া ভেনেজুয়েলা, ইরান আর গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আফ্রিকার এক কোণে শুরু হচ্ছে এক গুপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘাত। এই সংঘাতটি তুরস্ক এবং ইসরায়েলের। এটা শুধু অর্থনীতি বা কূটনীতি নয়, এটা সামরিক, গোয়েন্দা এবং শক্তির খেলা। জানুয়ারির 6 তারিখ তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ঘোষণা করলেন, পুরো আফ্রিকা এখন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার। এই ঘোষণা এসেছে ঠিক কয়েক সপ্তাহ পরে, যখন ইসরায়েল প্রথমবারের মতো সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। সোমালিল্যান্ড হলো এমন একটি অঞ্চল যা দশকের পর দশক ধরে স্বশাসিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে সোমালিয়ার অংশ। ইসরায়েলের লক্ষ্য এখানে সামরিক আধার তৈরি করা, যাতে তারা হুথি বাহিনীর হুমকি মোকাবিলা করতে পারে এবং লোহিত সাগরের নৌ পরিবহন রক্ষা করতে পারে। আর তুরস্ক, তারা আফ্রিকার হৃদয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে, শক্তি, অর্থনীতি এবং কূটনীতিতে সামঞ্জস্য বজায় রেখে। তুরস্ক শুধু বাণিজ্যিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা দিকেও সক্রিয়। তারা সরবরাহ করেছে বাইরাক্তার TB2 ড্রোন, প্রশিক্ষণ দিচ্ছে আফ্রিকার সামরিক বাহিনী। লিবিয়া, সোমালিয়া, সুদান এসব জায়গায় তুরস্কের কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে। তুরস্কের বাণিজ্য আফ্রিকার সঙ্গে 2003 থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে 2022 সালে $40.7 বিলিয়ন পৌঁছেছে। দূতাবাসের সংখ্যা বেড়েছে 12 থেকে 44। এটি শুধু অর্থনৈতিক প্রভাব নয়, সামরিক ও নিরাপত্তার প্রভাবও। ইসরায়েলের সোমালিল্যান্ড স্বীকৃতি তুরস্কের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। সোমালিয়া এই স্বীকৃতিকে অবৈধ ঘোষণা করেছে। তুরস্ক, মিশর এবং জিবুতি একসঙ্গে দাঁড়িয়ে
দাঁড়িয়ে ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে। তুরস্ক আফ্রিকায় বিনিয়োগ করছে অবকাঠামো, মানবিক সহায়তা, সামরিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে। এটি শুধু সহমর্যাদা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। আফ্রিকায় শুরু হয়েছে নতুন গ্রেট গেম, সাহেল অঞ্চল, হর্ন অফ আফ্রিকা। এখানে তুরস্কের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ বাহিনী প্রশিক্ষণ এবং গোপন অভিযান বাড়ছে। ইসরায়েলের পদক্ষেপ তুরস্কের প্যান আফ্রিকান মডেলকে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাত ভবিষ্যতে শুধু হর্ন অফ আফ্রিকা নয়, পুরো আফ্রিকায় তুরস্ক এবং ইসরায়েলের প্রভাবকে প্রভাবিত করতে পারে। ভেনেজুয়েলা বা ইরান নিয়ে আমরা যতই আলোচনা করি, আফ্রিকা এখন গোপন সামরিক এবং কূটনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। তুরস্ক এবং ইসরায়েলের এই সংঘাত আগামী বছরগুলোতে নতুন মাত্রা যোগ করতে পারে। কে জিতবে আফ্রিকার এই নতুন খেলা? 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের গঠিত ন্যাগেল কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে দেশটি তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তখন ইসরায়েলের একটি সরকারি কমিটি জানিয়েছে তুরস্কের অটোমান সাম্রাজ্যের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ, সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্য যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল সত্যিই কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে। ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা, আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্রও থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই,
মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে, এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হল আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন, একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান।